ভারতে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের আর্থিক ক্ষতি করতে গিয়ে আন্তর্জাতিকভাবে যে নিজের বন্ধু হতে পারত তাকে হারাচ্ছে। মোদী সরকার আসলে উগ্র দক্ষিণপন্থার বেসিকটা হচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো, মিথ্যা কথা বলা। সেটারই একটা রিফ্লেকশন গালগোটি ইউনিভার্সিটি। ভারতের এআই যে জার্নি সেটাকে এত ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে, সেটা ফেটে গেছে। নেহেরু যা বানিয়ে গেছিল মোদী সেগুলো বেচছে আর বলবে নেহেরু কী করেছে। মোদী সরকারের একটা নৈতিক জয়। কেন? কারণ আমরা এখন চীনা পণ্য বয়কট করলাম, ঠিক আছে? এত চীনা পণ্য চারিদিকে আছে, তো আমরা চীনা পণ্য বয়কট করে দিলাম। চীনারাও নামলো ভারতীয় পণ্য বয়কট করবে বলে। তোরা ভারতীয় পণ্যই খুঁজে পেলো না বয়কট করার জন্য, ঠিক আছে? সুতরাং আমাদের জয় হলো কিনা? আমরা দেখলাম একটি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে বলা হলো যে একটি চীনা কুকুরকে বলা একটা ভারতীয় উদ্ভাবন এবং এটি ভারতে তৈরি করা হয়েছে এবং সেটি নিয়ে কিন্তু রাজনীতিও শুরু হলো। বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রী সেটিকে নিয়ে পোস্ট করলেন এবং সেটি ডিলিটও করে দিলেন। এত বড় কি সামিট হলো, সেখানে দাঁড়িয়ে এই ধরনের একটি বোকামি কি মনে হচ্ছে যে ভারতের এই প্রযুক্তিগত কি অনেক বড় ত্রুটি রয়েছে এখনো? দেখো, প্রথম কথা হচ্ছে কোনো একটা জাতিকে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যদি দাঁড়াতে হয় তাহলে তাদের জনগণকে ব্যাপকভাবে বিজ্ঞান শিক্ষায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে শিক্ষিত করতে হয়। চীন কি করে উন্নতি করলো? আজকে চীনকে তো কপি করতে হচ্ছে। চীন যেটা করেছিল 1949 সালে বিপ্লবের পরে জমিদারদেরকে সাফ করেছিল, যে জমিদাররা কৃষককে শোষণ করত। জমিদারের জমি কৃষককে দিয়ে দেওয়া হলো, কৃষকের আয় এলো, কৃষকের বাচ্চাদের জন্য ব্যাপক পরিমাণে উচ্চমানের বিজ্ঞান শিক্ষা চীন দিয়েছে। হ্যাঁ, অত বিশাল একটা জনসংখ্যার দেশ, তার কৃষকের বাচ্চারা যখন বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হয়েছে তখন তাদের মধ্যে থেকেই না উচ্চমানের বিজ্ঞানীরা বেরিয়ে এসছে, তাই না? আর ভারতবর্ষে ওই কমিউনিস্ট আন্দোলনের প্রভাবে জমিদারদের প্রভাব কিছুটা কাট করা গেলেও কংগ্রেস বলে বিজেপির বলে জমিদারদের উপর ভিত্তি করেই কিন্তু রাজনীতিটা করেছে। হ্যাঁ, এবং জমিদাররা হচ্ছে যাবতীয় কুসংস্কার, পশ্চাৎপদ যে রাজনীতি, অগণতান্ত্রিক ব্যাপার, সেগুলোর হচ্ছে গিয়ে আতুরঘর। হ্যাঁ, এবং তারপরে এখন বিজেপি এখন ক্ষমতায় এসে কেন্দ্রীয় ক্ষমতা থেকে কুসংস্কার, অন্ধত্ব, ধর্মান্ধতাকে প্রমোট করছে। এর আগে কী ছিল? কংগ্রেসের সময়ও কিন্তু সামাজিকভাবে ছিল, প্রশাসন এটাকে প্রমোট করতো না। এখন বিজেপি এটা করতে শুরু করেছে। তুমি যে গালগোটি ইউনিভার্সিটির কথা বললে, এই গালগোটি ইউনিভার্সিটি শুধু চীনা কুকুরকে নিজের বলে চালায়নি, একটা সাউথ কোরিয়ার ড্রোনকেও নিজেদের বলে চালিয়েছে। এর আগে দুটো কীর্তি হচ্ছে। এর আগে তারা হিন্দুত্ববাদের পক্ষে ছাত্রদের নিয়ে মিছিল করিয়েছে, সেটা নিয়েও ভাইরাল হয়েছিল এবং সেই ছাত্র বলতে পারছে না তারা কেন মিছিলে এসছে। তাহলে সেই হিন্দুত্ববাদের পক্ষে ছাত্রদের না বুঝিয়ে মিছিল করাবে, এটা হিন্দুত্ববাদীদের পক্ষে খুব ভালো। আর জেএনইউর ছাত্ররা, যাদবপুরের ছাত্ররা, তারা এখন পড়াশোনা করে ইতিহাসের ভিত্তিতে, বিজ্ঞানের ভিত্তিতে যখন সরকারকে ক্রিটিক করবে তখন সেটা খারাপ রাজনীতি। এই গালগোটি ইউনিভার্সিটি তারা একটা পেপার লিখেছিল যে ওই কাঁসর ঘণ্টা থালা বাজালে কীভাবে করোনার ক্ষতি হয়, ঠিক আছে? সুতরাং যেমন গাছ তেমনি ফল হবে, তুমি যার বীজ লাগাবে সেই গাছই হবে। এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ কারো কাছে প্রচুর পয়সা থাকলেই সে একটা বিশ্ববিদ্যালয় খুলে বসে থাকছে, যার ফি হচ্ছে লাখখানেক টাকা করে ফি হয়। এবার বল তখন গালগোটিয়া স্টুডেন্টদের এখন কি অবস্থা, তাই না? অন্যদিকে তুমি যাদবপুর ইউনিভার্সিটি যাও, সেখানে সম্ভবত 64 টাকা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সেমিস্টার ফি, 64 টাকা। আর অন্যান্য বেসরকারিতে যাও, শিবপুরে যাও, সেখানে 80,000 থেকে 1.5 লাখ 2 লাখ এরকম করে পড়ছে। সুতরাং গালগোটিয়া একদিকে, আরেকদিকে যাদবপুর ইউনিভার্সিটি, জেএনইউ বা এইচসিইউ। কেন বিজেপি যাদবপুরের বিরুদ্ধে? গালগোটিয়ার ছেলেরা গাঁজা খায় না? গাঁজা না খেলে এইসব করতে পারে? থালা ভাজালে করোনার ক্ষতি হয় পেপার লিখতে পারে, ঠিক আছে? তাই এই যে এসব ফালতু কথা। এই যে এটা মোদী সরকার আসলে উগ্র দক্ষিণপন্থার বেসিকটা হচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো, মিথ্যা কথা বলা। সেটারই একটা রিফ্লেকশন গালগোটি ইউনিভার্সিটি। মোদী ভারতের এআই যে জার্নি সেটাকে এত ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে, সেটা ফেটে গেছে। তার মানে কি আমাদের এখানে বিজ্ঞানীরা নেই? আমাদের এখানে ইনোভেশন হচ্ছে না? অ্যাস্ট্রোটক হচ্ছে ঠিকই, কিন্তু তারপরে সিরিয়াস কাজও তো হচ্ছে।
হ্যাঁ, মোদি ক্ষমতায় আসার আগে যেইভাবে কম হলেও কষ্ট করেও আমাদের যেটুকু প্রগতি হয়েছিল, যেটুকু বিজ্ঞান শিক্ষার প্রসার হয়েছিল, যেটুকু উদার বিজ্ঞান মনস্ক মন তৈরি হয়েছিল, হ্যাঁ, তার আমরা একটা অবশেষ এখন পাচ্ছি। যে উন্নতিটা হয়েছিল মোদি সরকার সেটাকে আরও পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। মোদি সরকারের এই বাধা, এই আপত্তি, হ্যাঁ, তারা যেইভাবে আমাদের বিজ্ঞানীদের, আমাদের বিজ্ঞান মনস্ক মানুষের মননে চেতনায় গোবর এবং গোমূত্র ঢেলে দিচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করেই আমাদের এখানে আমি আশাবাদী যে কষ্ট করে হলেও এখানে এআই সহ বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক আবিষ্কারগুলো হবে। আমি এটাতে আশাবাদী আমাদের ছাত্রদের ওপরে। যে কথা তুমি বললে যে মোদী সরকার আসার পর কিন্তু বিজ্ঞান পিছিয়ে যাচ্ছে, কিন্তু অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে DRDO বলে একটি সংস্থা, সে কিন্তু বেশ কিছু নতুন নতুন প্রযুক্তি দিয়ে বিভিন্ন অস্ত্র কিন্তু বানাচ্ছে এবং পরবর্তীতে তার বিভিন্ন প্ল্যানও রয়েছে এই বিষয়ে। এই যে DRDOর বিজ্ঞানীরা তারা কখন তৈরি হয়েছে? তারা কি 2014 সালে স্কুল শিক্ষা এসছে? তাই প্রাইমারি স্কুলকে 2014-তে ঢুকেছে। DRDOর যে বিজ্ঞানীরা যে প্ল্যানিংগুলো, এগুলো হচ্ছে এর আগে যে সায়েন্টিফিক উদার যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের বিজ্ঞানীরা উঠেছে। আমাদের যারা প্রফেসররা ইতিহাসের বলো, অন্যান্য সমাজবিজ্ঞানের বলো, তারা উঠেছে, যারা পুরো পৃথিবীতে ভারতের একজন প্রতিনিধি হিসাবে সামনে আসে, তাদেরকে নিয়ে আমরা গর্ব করি। যে শিক্ষা ব্যবস্থায় ছোটোবেলা থেকে বাচ্চাদের মনে কুসংস্কার, ভুল ইতিহাস, ভুল তথ্য, হিন্দুত্ববাদী স্টুপিডিটি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ধর্মীয় গোঁড়ামি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই স্কুল ব্যবস্থা, সেই কলেজ ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কি আর আগামী দিনে এরকম ভালো বিজ্ঞানীদেরকে প্রডিউস করবে? এটা তো একটা প্রশ্ন। নেহেরু যা বানিয়ে গেছিল, মোদি সেগুলো বেচছে আর বলবে নেহেরু কী করেছে। হ্যাঁ, নেহেরুর সময়ও বলো, কংগ্রেসের সময় বলো, ব্যাপকভাবে কুসংস্কার ছিল, এগুলো ছিল, কিন্তু তার মধ্যে এরাও ছিল যারা বৈজ্ঞানিক উদার ভাবনাগুলোকে ছড়িয়ে দিত, কষ্ট করেও ছড়িয়ে দিত। এখন এদের উপরেও একটা বড় আক্রমণ নেমে আসছে। আমরা বহুদিন ধরে দেখে আসছি যে ভারতকে মূলত বলা হয়ে থাকে যে এখানে ক্রেতা বেশি, আমরা জনসংখ্যা অনেক বেশি, তো আমাদের কি ভারতকে মূলত ক্রেতা হিসেবেই দেখা হয়, বিক্রেতা হিসেবে কিন্তু সেভাবে দেখা হয় না। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভারতকে শুধু ক্রেতা হিসেবে দেখা হচ্ছে, বিক্রেতা হিসেবে দেখা হচ্ছে না, এটা কেন? প্রযুক্তিগত দিক থেকে ভারত এখনও এতটা ধীরে ধীরে কেন পিছিয়ে যাচ্ছে? এবং ভারত, আমরা কিছুদিন আগে দেখলাম যে ফ্রান্স থেকে রাফাল জেট সেখান থেকে বেশ কিছু কিনছে, ভারত নিজে কেন বানাতে পারছে না এই ধরনের প্রযুক্তি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে মোদি সরকারের একটা নৈতিক জয়। কেন? কারণ আমরা এখন চীনা পণ্য বয়কট করলাম, ঠিক আছে, এত চীনা পণ্য চারিদিকে আছে, তো আমরা চীনা পণ্য বয়কট করে দিলাম, চীনারাও নামলো ভারতীয় পণ্য বয়কট করবে বলে। তোরা ভারতীয় পণ্যই খুঁজে পেলো না বয়কট করার জন্য, ঠিক আছে, সুতরাং আমাদের জয় হলো কি না? আমরা চীনা পণ্য বয়কট করতে পারলাম না, চীনারা ভারতীয় পণ্য বয়কট করতে পারলো না, কারণ ভারতীয় পণ্যই নেই ছিল, ঠিক আছে। তো এই দিক থেকে এটা ভারত সরকারের, মোদি সরকারের জয় বলতে পারো। এবার আমি যদি ঠাট্টা ছেড়ে সিরিয়াস জায়গায় আসি, তাহলে ভারত কিন্তু ক্রেতাদের জায়গাও নয়। চাহিদা বা ডিমান্ড দু রকম হয়, যারা অর্থনীতির ছাত্র জানবে। একটা হচ্ছে কার্যকারী চাহিদা, আর একটা চাহিদা বা ডিজায়ার, ঠিক আছে। আমরা তিনজন এখানে দাঁড়িয়ে গল্প করছি যে আমাদের একটা হেলিকপ্টার থাকলে ভালো হয়, সুন্দর বেড়াতে বেড়াতে যেতাম, পাশ দিয়ে ধরো এক হেলিকপ্টার কোম্পানির লোক যাচ্ছে, আর আমাদের তিনজনের সাথে একটা এখানে মুকেশ আম্বানিও ধরো দাঁড়িয়ে আছে, আমরা চারজনে মিলে আলোচনা করছি হেলিকপ্টার কিনে। হেলিকপ্টার কোম্পানির ক্রেতা কটা হেলিকপ্টার বিক্রি হয় বলে হিসাব করবে? একটা, কারণ মুকেশ আম্বানি কিনতে পারবে। আমরা যতই আমরা কিনবো ভাবি, তোমার আমার পকেটে বাদাম খাওয়ার পয়সাটা আছে, বা আমরা সাইকেল কিনতে পারি, বা আমরা একটা বাইক কিনতে পারি, হেলিকপ্টার কেনার পয়সাটা আমাদের নেই। ভারতবর্ষে ক্রেতার সংখ্যাটা অনেক হতে পারত যদি মানুষের হাতে পয়সা থাকতো। জনসংখ্যা বিশাল, এবং এই জনসংখ্যাকে তোমাকে হচ্ছে বিভিন্ন প্রকল্পের নামে হাতে পয়সা গুঁজে দিতে হচ্ছে, তার ক্রেতাটা কোথায়? এটাও একটা মিথ যে আমাদের বড় বাজার তখনই হবে যখন মানুষের হাতে পয়সা থাকবে, তখনই না বড় বাজার হবে, তাই না? আমাদের এখানে বড় বাজার বলতে এটা
20% মানুষের বাজার, যেটা ইউরোপের অনেক বাজারের থেকে বড়, এটা ঠিক। কিন্তু আমাদের 140 কোটি মানুষের যে বাজার, এই বাজারটা আসলে বাজার নয়, কারণ 140 কোটি মানুষের হাতে মানে দামি জিনিস কেনার পয়সা নেই। সেটা করতে গেলে যে ব্যাপকভাবে কৃষিতে সংস্কারের প্রয়োজন, হ্যাঁ, বা মানুষের কর্মসংস্থার প্রয়োজন, বিভিন্ন উদ্ভাবনের প্রয়োজন, সেগুলো হচ্ছে না। আর ওখানেই আবার আসবো যে সরকারকে যদি আমাদের উন্নতি করতে হয়, যদি আমাদের বিক্রেতা হিসেবে দাঁড়াতে হয়, তাহলে উদ্ভাবন করতে হবে। আমরা কিন্তু চাকরি করেছি, ভারতীয়দের দেখবে যে বিভিন্ন আমেরিকান কোম্পানিতে বসে চাকরি করছে, সিইও হয়ে বসে আছে। আর চাইনিজরা কিন্তু নিজেদের কোম্পানি খুলেছে। তাহলে আমরা ওদের দাস হতে চেয়েছি, আর ওরা ওদের মাথা দিয়ে মালিক হয়ে বসেছে। ওরা এখন আমেরিকাকে কম্পিটিশন দিচ্ছে। দুজনের জার্নিটা তো এক জায়গা থেকে। এখানে কোথাও লিডারশিপের ইন্টেনশনের ব্যাপার আছে, হ্যাঁ। এবং তার চেয়ে বড় কথা, ওই যে বললাম না, যেমন বীজ পুঁতবে তেমনি গাছ হবে। চীনারা যেইভাবে সাধারণ গরিব মানুষ, যারা বিপ্লবের সময় প্রচণ্ড গরিব ছিল, যে কৃষকরা অনাহারে থাকতো, খেতে পেত না, তাদের শুধু খাদ্য, অত্যন্ত সস্তায় খাদ্য, শিক্ষার ব্যবস্থা করেনি তাই নয়, তাদেরকে উচ্চমানের শিক্ষার ব্যবস্থা করেছে। ঠিক আছে, আমাদের এখানে কোনো রকমের সই করাটাকেই স্বাক্ষর বলে ধরা হয়। চীনের একজন যে কনস্ট্রাকশন ওয়ার্কার, কাল তার কাজ চলে গেলে পরশু সে কোডিং করতে বসবে। তাদের প্রাথমিক শিক্ষাটাই হচ্ছে, যতটা তারা শিক্ষিত হয় সেই শিক্ষাটাই এতটা উন্নত। আর আমাদের এখানে ব্রাহ্মণ্যবাদ বলো বা হচ্ছে হিন্দু মুসলমান বলো, আমাদের যে গরিব বাচ্চাদের স্কুলে অপমানিত করা হয়, বর্ণবিদ্বেষ বলো, কাউকে দলিত বলে, কাউকে মুসলমান বলে, তারা স্কুলে আসতেই লজ্জা পায়। তাদের পরিবারের সে খাবার নেই, বাচ্চাটা সে বাইরে সে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, এবং 60 জনকে একজন টিচার পড়াচ্ছে। অর্থাৎ এডুকেশনে সরকার গুরুত্ব দেয়নি। কোথায় দিয়েছে? যেখানে বড় লোকের ছাত্ররা পড়ে, বাড়ির বাচ্চারা পড়ে, সেগুলোকে সে ফান্ড করেছে। ফলত তাতে যা হওয়ার তাই হয়েছে। এবং মোদী সরকার আসার পরে বড় লোকের বাচ্চারাও যেটাকে পড়তো, সেটাকেই হচ্ছে একটা আনসাইন্টিফিক পদ্ধতিতে ফেলে দিয়েছে। সেখানেও কুসংস্কার, অপবিজ্ঞান, হ্যাঁ, ভুল ইতিহাস ঢোকানো হচ্ছে। ফলে বড় লোকের পড়াশোনার জায়গাগুলোকেও বিজেপি এসে ধ্বংস করছে, যেটা হচ্ছে কংগ্রেস আর বিজেপির পার্থক্য। ঠিক আছে, ফলত যদি আমাদের ভিত্তিটাই যদি নড়বড়ে হয়, দুর্বল হয়, অপুষ্টি হয়, তাহলে তুমি মানে একজনের যদি পাটা দুর্বল হয়, লিকলিকে পা, আর বুকটা এত বড় মাসেল, সে দৌড়াতে পারবে, হাঁটতে পারবে, চলতে পারবে? অর্থাৎ ভারতের উন্নতি করতে গেলে ভারতের কৃষকের বাচ্চা, তাকে উচ্চমানের পুষ্টিযুক্ত খাবার, শুধু ভাত দিয়ে পেট ভরিয়ে দিলাম না, তার প্রোটিন দরকার, তার মিনারেল দরকার। এবং খাবার সে যদি ভালো পায়, তবেই না তার মাথা খুলবে, তবেই না সে ভালো অঙ্ক করবে, ভালো বিজ্ঞান পড়বে, তবেই না সে ভালো কবিতা লিখবে, সে ভালো সিনেমা বানাবে। ঠিক আছে, এইটা হচ্ছে ভারতবর্ষের বেসিক সমস্যা। এটা আমরা যদি না করি, এটা মোদী সরকারের এখন পলিসিটাকে, বা মনমোহন সরকারের যেটা ছিল, সেটা যে বেসরকারিকরণ করা শিক্ষার, যার মধ্যে দিয়ে গরিবের বাচ্চা আরও শিক্ষা থেকে পিছিয়ে যাবে। সোভিয়েতে যখন বিপ্লব হলো, এখানে বামপন্থীদের প্রভাব তৈরি হচ্ছে, তার চাপে পড়ে এখানে কিন্তু অবৈতনিক শিক্ষা হলো। যাদবপুর ইউনিভার্সিটিতে 64 টাকায় সেমিস্টার ফি দিয়ে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে। তার মানেটা কি? তার মানে হচ্ছে সবচেয়ে গরিবতম যে পরিবার, তার ছেলে মেয়েরা যদি মেধাবী হয়, তাহলে তারা কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারে, আমলা হতে পারে, যাদবপুর ইউনিভার্সিটিটা আছে বলে। এরা এটাকে ধ্বংস করতে চাইছে, বোঝা গেল? জেএনইউতে হচ্ছে সেই কারণে সবচেয়ে গরিব পরিবারের ছেলেমেয়েরা, তারা জেএনইউতে ওই ক্যান্টিনে 15 টাকা দিয়ে সে খেতে পারে, কয়েকশো টাকা হোস্টেল ফি দিয়ে সে করতে পারে। এই যে আমাদের সরকারি যে শিক্ষা ব্যবস্থা, যেটা বাম আন্দোলনের প্রভাবে তৈরি হলো, সেটাকে এই বাম আন্দোলন দুর্বল হওয়ার সাথে সাথে শিক্ষার বেসরকারিকরণের মধ্যে দিয়ে এই শিক্ষার অধিকারটাকে কেড়ে নেওয়া হচ্ছে গরিব মানুষের কাছ থেকে। তাদের কিছু শিক্ষা ব্যবসায়ীদের পকেট ভরতে পারে, কিন্তু দেশের যে ভিত্তি, দেশের জনগণের, এই যে 150 কোটি বা 40 কোটি যে জনগণ,
সেই ভিত্তিটাকে নষ্ট করে দেওয়া, উপরতলায় কিছু পরিমাণে হাইফাই ব্যাপার স্যাপার নিয়ে আসা, তাতে লোকের পকেট ভরবে। কিন্তু যেখান থেকে আমাদের ইনোভেশনগুলো আসবে, আমাদের মানুষের হাতে পয়সা আসবে, তবেই না মার্কেট তৈরি হবে, এই ব্যাপারটাকে পুরো নষ্ট করে দেওয়া হচ্ছে। তো আমরা বাংলাদেশে দেখলাম যে রাজনৈতিক একটি দল পরিবর্তন হলো, ভারতের দৃষ্টিভঙ্গি থেকে কূটনৈতিকভাবে কতটা ভালো বা কতটা খারাপ দিক এই বাংলাদেশের পরিবর্তন? দেখো, ভারতের দিক থেকে ভালো তখনই হবে যখন ভারত একটি হেজিমনিক বা আধিপত্যকারী শক্তি হিসেবে নিজেকে না দেখে বন্ধু হিসেবে দেখবে, সমান হিসেবে দেখবে। আজকের দুনিয়াতে এই আধিপত্যবাদ ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে? কারণ ভারত যদি আধিপত্যবাদ দেখায়, আমেরিকা যদি আধিপত্যবাদ দেখায়, তাহলে চীনের দিকে চলে যাবে। চীন যদি আধিপত্যবাদ দেখায়, তাহলে আমেরিকার দিকে চলে যাবে, ঠিক আছে? তো এই দল, চীনের উত্থান একটা, যেহেতু আজকে ইউনিপোলার পৃথিবী নয়, আমেরিকা কেন্দ্রিক পৃথিবী নয়, ফলত আজকে একটা মাল্টিপোলারিজম তৈরি হয়েছে। এই মাল্টিপোলারিজমে যেটা হয়েছে, ছোট ছোট দেশগুলোর যে শাসক, তাদের একটা বার্গেনিং পাওয়ার তৈরি হয়েছে, ঠিক আছে? সুতরাং বাংলাদেশের সাথে ভারত সরকার যদি একটা সমমর্যাদার সম্পর্ক রাখে, তাহলে ভারত সরকারের ভালো না হওয়া ছাড়া কোনো উপায় নেই, ভালো হতে বাধ্য। কারণ বাংলাদেশটা তিন দিক দিয়ে ভারত দিয়ে ঘেরা। হ্যাঁ, একদিকে আছে মায়ানমার, যা প্রয়োজনীয় পণ্য সেটা তো ভারত থেকেই যেতে পারে সস্তায়। আর যেহেতু পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের ভাষাগত কালচারগত মিল আছে, ফলত চিকিৎসা করতে বা বেড়াতে তারা এই দিকেই আসে, এই দিকেই তাদের আত্মীয় আসে, আমাদের ওই দিকে যাবে, ফলত সম্পর্কটা ভালো হওয়ার কথা। কিন্তু কেন্দ্র সরকার বা বিজেপি ধরে নিয়েছে যে বাংলাদেশের সাথে একটা অ্যান্টাগনিজম বা একটা খারাপ সম্পর্ক তৈরি করে পশ্চিমবঙ্গের অর্থনীতিটাকে নষ্ট করে দেবো। বাংলাদেশের সাথে যে উগ্র হানাহানির যে বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে আর্থিকভাবে পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা বুঝতে হবে। আমাদের বেসরকারি হসপিটালগুলো, আমাদের যে হোটেলগুলো, সেগুলো তো বাংলাদেশের ওপরে ডিপেন্ডেন্ট। আমাদের যারা এক্সপোর্ট করে সেগুলো তো মার খাচ্ছে। অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতিটাকে আক্রমণ করছে, ধ্বংস করে দিচ্ছে। আমি যদি তাদেরকে বাংলাদেশি বলি, আমি যদি তাদেরকে অপমান করি, তাহলে সে তো চীনের দিকে ঝুঁকে যাবেই। সে তো তখন তো অন্যান্য দেশ থেকে সে ইম্পোর্ট করতে শুরু করবে। তো ভারতে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের আর্থিক ক্ষতি করতে গিয়ে আন্তর্জাতিকভাবে যে নিজের বন্ধু হতে পারত, তাকে হারাচ্ছে, এইটুকু আমি বলতে পারি। হ্যাঁ।